খুলনা শাখার অনলাইন ক্লাসে উপস্থিত আছে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রাশেদ, অ্যাডমিন অফিসার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। এই মহামারীর মধ্যে সকলেই পরিবারকে নিয়ে সুস্থ থাকো এই কামনাই করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা সৃষ্টি শিক্ষা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সকলেই আমরা প্রত্যেকটা দিনই চেষ্টা করে যাচ্ছি তোমাদের টাচে থাকার জন্য, তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা তোমাদের ইতিপূর্বে চলমান যেই অ্যাসাইনমেন্টগুলি আমরা তোমাদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে তোমাদের কাছ থেকে নিচ্ছি। আশা করি সবাই এগুলি সাদরে নিচ্ছ এবং সকলেই কোনো রকম কারো সহযোগিতা ছাড়াই সৃজনশীলতার পরিচয় দিয়ে নিজেরাই এগুলি সম্পন্ন করছো। তো তোমরা এটাও নিয়ে আশা করি এই করোনার মধ্যে সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে সকলেই পরিবারের সাথেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আমাদের সৃষ্টি শিক্ষা পরিবারের সকল শিক্ষার্থীবৃন্দের সুস্থতা কামনা করে এইটুকু আশা করছি যে তোমরা বাবা মার সাথে এই দীর্ঘ সময় সদাচরণ করছো, বাবা মার কথা শুনে সারাক্ষণ বাসায় তোমরা নিয়ম রুটিন মাফিক সময় পার করছো এবং সকলেই তোমরা পড়াশোনার যে একটি পারিবারিক শখ যে তোমার গৃহ শিক্ষক যাদের আছে গৃহ শিক্ষকের মাধ্যমে হোক, আর আমাদের যেই অনলাইন ক্লাস ধারাবাহিক যেটা চলতি বছরের এপ্রিলের শুরু থেকেই 1 এপ্রিল থেকেই শুরু হয়েছে, প্রত্যেকটি ক্লাসগুলো তোমরা দেখছো। আলহামদুলিল্লাহ তোমাদের উদ্দেশ্যে প্রিয় শিক্ষার্থী জানাচ্ছি যে আমরা 2021 সালকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু সাবজেক্ট ভিত্তিক ক্লাস টিচারদের মাধ্যমে কিছু মানে একেবারেই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেছি যে এইগুলি তোমাদের একেবারেই এত ভালো পছন্দ হবে, যেটা তোমরা আগামী বছরের শুরুতেই সিলেবাসের একেবারে যদি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান সরকার স্বাভাবিক নিয়মে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন নাও করে, তাতেও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ভিডিও ক্লাসগুলো পাবে। সে আঙ্গিকে ইনশাআল্লাহ আমরা অলরেডি তৈরি করছি এবং অনেক টিচার অলরেডি হয়ে গিয়েছে। আমরা আশা করব আগামী বছর তোমরা প্রত্যেকেই আমাদের সাথে এই বছর যেমনটা ছিলে আগামী বছর আরো ভালোভাবে একেবারে ইউনিফর্ম অবস্থায় মেসেঞ্জারে আমাদের সাথে ক্লাসগুলি করবে। আমরাও তোমাদের এই বছরের সকল ভুল ত্রুটিগুলা কিংবা যেখানে গ্যাপ ছিল আরো অগ্রগতি দরকার, আমরা সেগুলিকে আরো সুন্দর করে গুছিয়ে তোমাদের মাঝে উপস্থাপনের জন্য অলরেডি তৈরি হয়েছে। তো তোমরা জানো যে আজ আমি তোমাদের নবম দশম অধ্যায়ে নবম শ্রেণী কৃষি শিক্ষা নবম দ্বিতীয় অধ্যায়ে কৃষি উপকরণ বিষয়টার উপরে আলোকপাত করব। এখানে তোমাদের কাছে একটি কথা বলে যাই, এই কৃষি উপকরণ দ্বিতীয় অধ্যায়টি এটা উদ্ভিদের বংশ বিস্তারকের একটি মাধ্যম। আমি স্লাইডের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপনগুলি করব, তোমরা প্রত্যেকে অত্যন্ত সুন্দরভাবে এই স্লাইডগুলি ফলো করবে। আমি বিস্তারিত সেখানে তোমাদেরকে জানিয়ে দেব। আল্লাহর রহমতে তোমরা খুব ভালোভাবে বাসায় থেকে এগুলি অধ্যয়ন করতে পারবা এবং এগুলি সুন্দর করে তুমি মনোযোগ সহকারে দেখো এবং অনুভব করে বুঝতে পারো, বারবার অনুশীলন করো, তাহলে অবশ্যই তুমি নিজেও স্কুলে না এসেও ঘরে বসে তুমি একই আউটপুট পাবে। হ্যাঁ, তাহলে আজ আমরা কি শিখতে যাচ্ছি? আমরা আজ শিখতে যাচ্ছি যে কৃষি উপকরণ, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি বলেছি যে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ফসল বীজের বংশবিস্তারকের সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কৃষি উপকরণ। আমরা সকলে জানি কৃষি এবং কৃষিজ
কৃষি এবং কৃষিজ এই দুইটার মধ্যে কিন্তু একটি ব্যবধান আছে। কৃষি মানে ফসল উৎপাদন, আর কৃষিজ এটা হচ্ছে উপকরণ। তাহলে আমরা এখানে উপকরণ কোনটি দেখো, যেটা আমি বেশি করে অর্থাৎ বৃহৎ পরিসরে পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করছি, যখন এটা আমি বৃহৎ পরিসরে বেশি করে পাওয়ার আকাঙ্ক্ষায় ব্যবহার করছি, তখন কিন্তু এটি উপকরণ বা কৃষিজ। আর যখন এটি আমি উৎপাদন করে ভক্ষণের উদ্দেশ্যে রেখে দিচ্ছি, তখন কিন্তু এটা উৎপাদন বা কৃষি বা ফসল। যেমন ধান, তোমরা দেখতে পাচ্ছ এখানে 6টি ছবি দেওয়া আছে, ফসল বীজের ছবি দেওয়া আছে। এই 6টির মধ্যে প্রথমটি দেখো, ধানের কিছু ছবি দেওয়া আছে। কিছু ধান দেওয়া আছে, একটি ছবি দেওয়া আছে ধানের। এই ধান যখন আমি চাউলের জন্য ব্যবহার করছি, চালের জন্য ব্যবহার করছি আমি এটা ভক্ষণের উদ্দেশ্যে, তখন সেটি কৃষি বা উৎপাদন বা ফসল। যখন আমি এটি বীজ হিসাবে ব্যবহার করছি, তখন এটি উপকরণ বা কৃষিজ। ঠিক আছে, তাহলে আমি কৃষি উপকরণ কি আমি বুঝে ফেলছি অলরেডি। শিক্ষার্থী বৃন্দ, তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আমার মাধ্যমে যে তুমি কোনটাকে কৃষি বা কৃষি জ বলবে, কোনটাকে কৃষি বলবে, কোনটাকে কৃষি জ বলবে, কোনটাকে উপকরণ বলবে, কোনটাকে উৎপাদন বলবে। কৃষি এবং উৎপাদন একই জিনিস, কৃষিজ এবং উপকরণ একই জিনিস। ক্লিয়ার? এখন দেখো, সেকেন্ড টাইম আমরা এখানে দিয়েছি কিছু কুমড়ার বীজ। ঠিক আছে, কুমড়ার কিছু বীজের একটি ছবি আমরা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ উপরের মাঝখানের ছবিতে। এরপরে দেখো আমরা দিয়েছি ডান পাশে ছোলা বীজ। ঠিক আছে, এইগুলি প্রত্যেকটি কিন্তু ফসল বীজ এবং এগুলো কিন্তু তোমার উদ্ভিদতাত্ত্বিক বীজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার ভুট্টার বীজ দেওয়া আছে, দেওয়া রয়েছে মুসুরির ডালের বীজ, দেওয়া আছে গমের বীজ। ঠিক আছে, তোমরা মাঝে কিন্তু আমি একটি কথা বলেছি, তোমরা খেয়াল রাখবে আমার কথাগুলি, যে আমি বলেছি এগুলো কিন্তু উদ্ভিদতাত্ত্বিক বীজ। কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে উদ্ভিদের বংশ বিস্তারকের মাধ্যম কিন্তু দুটি। উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম মূলত বীজ। এই বীজ কিন্তু আমরা দুইভাবে পেয়ে থাকি। কয়ভাবে? দুইভাবে, সাধারণত উদ্ভিদতাত্ত্বিক আর হচ্ছে কৃষিতাত্ত্বিক। ঠিক আছে, এখন উদ্ভিদতাত্ত্বিক কোনটা? যা উদ্ভিদের বীজের মাধ্যমেই নতুন মাতৃগুণ সম্পন্ন হুবহু নতুন উদ্ভিদ জন্মায়, সেটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। যেমন উদ্ভিদের নিষুক্ত ও পরিপক্ক ডিম্বকে বীজ বলে। উদ্ভিদের নিষুক্ত পরিপক্ক ডিম্বকে বীজ বলা হয়, এটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। ঠিক আছে, আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে এটি দেখাচ্ছি। তাহলে ছবিগুলো কিসের অলরেডি আমরা জেনে গেছি। ধান বীজ, কুমড়া বীজ, ছোলা বীজ, ভুট্টা, মুসুরির ডাল, গম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা জেনে নিচ্ছি যে ছবিগুলার কৃষিতাত্ত্বিক বীজ, এর কিছু ছবি আমরা দেখব। কৃষিতাত্ত্বিক বীজ, দেখো 3টি ছবি চলে আসছে। একটি কিন্তু আখের তার কাণ্ড নিয়ে একটা ছবি চলে আসছে। আখের দেখো এখানে কিছু, প্রত্যেকটি গিট থেকে একটি একটি কিন্তু কিন্তু চারা বের হয়েছে। এই যে নিচ থেকে এখানে 2টি, এখানে একটি, একটি। ঠিক আছে, অর্থাৎ আখ কিন্তু উদ্ভিদতাত্ত্বিক বীজ না। আখ উদ্ভিদতাত্ত্বিক বীজ নয়। আখ তার কাণ্ডের মাধ্যমে নতুন গাছের জন্ম দেয়, নতুন উদ্ভিদের জন্ম দেয়। এ কারণেই আখকে বলা হয় কৃষিতাত্ত্বিক বীজ। একইভাবে যে কেন বলা হয়, কারণ আখ তার কাণ্ডের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দেয়। একইভাবে আলু তার কন্দের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দেয়। ঠিক আছে, এই কারণে আলু থেকে সরাসরি আলুর উদ্ভিদ জন্মায়, এই কারণে আলুকে বলা হয় কৃষিতাত্ত্বিক বীজ। একইভাবে দেখো শাকার, অর্থাৎ কলা গাছের গোড়া থেকে নতুন উদ্ভিদ, নতুন কলা গাছ জন্মেছে, এটাকে বলা হয় শাকার। অর্থাৎ কলা গাছের কলা থেকে যে বীজ আমরা সাধারণত পেয়ে থাকি, সেই বীজ থেকে কিন্তু কলা গাছ হয় না। কলা গাছের বংশ বিস্তার করে সাধারণত কলা গাছের গোড়া থেকে যে নতুন একটি উদ্ভিদ জন্ম নেয়, তার মাধ্যমে তাকে আমরা সাধারণত ছোট অবস্থায় কি বলি, চারা অবস্থায় বলি কলার শাখা। ঠিক আছে, দেখো এরপরে
আমরা সাধারণত কি পাচ্ছি আজকের পাঠ অলরেডি আমরা বুঝে ফেলেছি যে আমরা আসলে আজকের পাঠে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিস্তারিত, ঠিক কিনা? আমরা ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? এখন দেখো এই ফসল বীজ এবং বংশ বিস্তার উপকরণের মধ্যে আমরা কি কি পাচ্ছি? আমরা এই ফসল বীজ এবং বংশ বিস্তার উপকরণ যদি আমরা ভালোভাবে অনুসরণ করি তাহলে আমরা কি পাবো? আমরা ফসল বীজ এবং বংশ বিস্তার উপকরণের সংজ্ঞা দিতে পারবো, আমরা ফসল বীজ উৎপাদনের ধাপসমূহের বর্ণনা দিতে পারবো, আমরা ফসল বীজের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, আমরা বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে? যদি আমি এই মূল ক্লাসটি ভালোভাবে আমি অনুসরণ করি, ঠিক আছে, অনুধাবন করি, তাহলে কি করব? আমি এটা খুব ভালোভাবেই জানতে পারবো এবং নিজে আয়ত্ত করতে পারবো, অন্যকেও শেখাতে পারবো, ওকে, নিজেও শিখতে পারবো। তাহলে দেখো ফসল বীজ, আমি তোমাদেরকে বলেছিলাম ফসল বীজ ধান এটা একটি উদ্ভিদতাত্ত্বিক বীজ। কি বলা হয়েছে? উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকে বীজ বলে, আমরা ইতিপূর্বেই জেনেছি, ঠিক আছে? যেমন ধান, গম, সরিষা, তিল, সিম, বরবটি ইত্যাদি, তাই না? এরপরে কি আসছে? এরপরে দেখো সেই তোমার আখের কাণ্ড চলে আসছে, ঠিক আছে? আখ, এটা কি হচ্ছে? বংশ বিস্তারক উপকরণ। এটা হচ্ছে তোমার কৃষিতাত্ত্বিক বীজের একটি উদাহরণ, ঠিক আছে? তাহলে কি হলো? কৃষিতত্ত্ব অনুসারে কি বলছে? কৃষিতত্ত্ব অনুসারে বলেছে যে উদ্ভিদের যে কোনো অংশ, মূল, কাণ্ড, পাতা, কুঁড়ি, শাখা যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশবিস্তারক উপকরণ বলে। এটা হচ্ছে কৃষিতাত্ত্বিক অনুসারে বীজ, ঠিক আছে? যেমন আখের কাণ্ড, আলুর কন্দ, তারপরে তোমার পাথরকুচি, ঠিক আছে? এই গোলাপের ডাল, তারপরে আনারসের মুকুট, ঠিক আছে? কলা গাছের শাখার ইত্যাদি কিন্তু কৃষিতাত্ত্বিক বীজ, ওকে? এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা কি বলতে পারবে, তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি যে ফসল বীজ এবং বংশ বিস্তারক উপকরণ কাকে বলে, ফসল বীজ এবং বংশ বিস্তারক উপকরণ কাকে বলে, তোমরা কি বলতে পারবে? ফসল বীজ হচ্ছে ওইটা যেটা উদ্ভিদ তার বংশ বিস্তারের জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদের বংশ বিস্তারকের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ফসল বীজ। আর বিস্তারক উপকরণ হচ্ছে কয়টা? দুইটা। কোনটা কি কি? উদ্ভিদ তত্ত্ব অনুসারে আর হচ্ছে কৃষি তত্ত্ব অনুসারে, ওকে? তাহলে দেখো এই বংশ বিস্তারক এই বিষয়টা কথা কিন্তু এর কিন্তু বর্ণনা আছে, ডেফিনেশনটা কিন্তু অনেক। যদি আমি ফসল বীজের ধাপসমূহ জানি তাহলে আমি বুঝতে পারবো যে আসলে উদ্ভিদের বংশ বিস্তার করতে গেলে অনেকগুলো কাজ কিন্তু ধাপে ধাপে সম্পূর্ণ করতে হয়। হ্যাঁ, তাহলে উদ্ভিদের বংশ বিস্তার করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হয় আমাকে সেটা জমি নির্বাচন করতে হবে। জমিটা কি জমি? বীজ জমি নির্বাচন। কারণ কি, আমি যদি বীজ তৈরি না করতে পারি আমার কিন্তু উদ্ভিদের বংশ বৃদ্ধি পাবে না, ঠিক আছে? এই কারণে আমি সর্বপ্রথম বীজ জমি নির্বাচন করব। বীজ জমি কোনটা? যেই জমিতে এক অল্প কিছু সংখ্যক বীজ ব্যবহার করে অনেক বৃহৎ আকারে জমিতে আমি রোপণ করতে পারবো আমার চারাগুলি, অর্থাৎ সেই যে জমি থেকে আমি চারা তৈরি করে নিয়ে আসবো মূল জমিতে রোপণ করার জন্য, ওই জমিটাকে বলা হয় বীজ জমি। এই জমিটা কিন্তু নির্বাচন কথাটা কেন বললো? এই জমিটা কিন্তু অন্যান্য যে কোনো জমি থেকে একটু আলাদা হবে। কেমন? একটু উর্বর হবে, একটু খোলামেলা হবে, একটু উঁচু হবে, মানে বন্যামুক্ত, যেখানে পানি জমি থাকে না, ঠিক আছে? এবং এই জমি নির্বাচন করতে হলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি জমি নির্বাচন করব, মাথায় একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি যে জমিটা নির্বাচন করছি আমি কিসের ভিত্তিতে এই জমি নির্বাচন করছি। আমি জমি নির্বাচন করছি যে আমার ফসলটাকে মাথায় রেখে। আমার ফসলটা কি? আমার ফসল যদি হয় আলু, তাহলে আমি জমি নির্বাচন করব অবশ্যই বেলে মাটির জমি। আমার ফসল যদি হয় ধান, তাহলে অবশ্যই আমি এঁটেল মাটি, কাদামাটি, ঠিক আছে? তাহলে আমি যদি সাধারণত আমি যদি নির্বাচন করি যে আমার মাঠ ফসল,
ঠিক আছে, উদ্যান ফসল, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব দোআঁশ মাটি। উদ্যান ফসলের যেমন ফলমূল, হ্যাঁ, সাধারণত উদ্যান ফসল কোনগুলি? উদ্যান ফসল হচ্ছে যে ফসলকে একটি, দুটি, তিনটি বা আলাদা আলাদাভাবে গণনা করা যাবে, এটা হচ্ছে উদ্যান ফসল। আর যেই ফসলকে আলাদা আলাদাভাবে গণনা করা যাবে না সেটা হচ্ছে মাঠ ফসল, যেমন ধান, গম, ভুট্টা, মাঠ ফসল। উদ্যান ফসল যেমন ফুল, ফল, ঠিক আছে, মশলা, এগুলো হচ্ছে উদ্যান ফসল। তাহলে আমার বংশ বিস্তারকের পূর্বে বীজ জমি নির্বাচন করতে হবে। আচ্ছা, এরপরে কি করতেছি আমি? বীজ জমি পৃথকীকরণ। বীজ জমি পৃথকীকরণ, দেখো বীজ জমি আমি আগেই বলেছি, বীজ জমি কিন্তু অন্যান্য জমি থেকে একটু আলাদা হচ্ছে। দেখো তুমি এই চিত্রতে দেখা যাচ্ছে অন্যান্য জমি এই জমি থেকে একটু নিঃস্ব এবং একটু মানে অগোছালো, ঠিক আছে। তা বীজ জমি পৃথকীকরণ করতে মানে এই বীজ জমির আশেপাশে সাধারণত অন্য বীজের চাষ, অন্য বীজের সংমিশ্রণ যাতে না হয় বীজ জমিতে, তার কারণে এই বীজ জমির আশেপাশে সাধারণত আমি কি করব না, আমি অন্য কোনো জাতের চাষ করব না। কেননা অন্য কোনো জাতের যদি আমি চাষ করি তাহলে কি হচ্ছে, তাহলে আমার সেখান থেকে অন্য ধান বা অন্য গম বা আমার অন্য জাতের বীজ এসে আমার এখানে এসে ঢুকে পড়বে। তাহলে কি হবে, আমার এইখান থেকে ওই জাতের সংমিশ্রণ ঘটে যাবে, তাহলে আমার এটা মান নষ্ট হয়ে যাবে। এই জন্য বীজ জমি পৃথকীকরণ করতে হবে, মানে অন্যান্য যে কোনো জমি থেকে একটু আলাদা করতে হবে। এরপর দেখো বীজ সংগ্রহ। এরপরে বীজ সংগ্রহ একইভাবে করতে হবে, অর্থাৎ বীজ সংগ্রহের সময় আমাকে খেয়াল রাখতে হবে এই বীজ যাতে কোনোভাবেই এই বীজের মধ্যে অন্য কোনো জাতের বীজ আছে কিনা অত্যন্ত সুন্দর করে মাড়াই ঝাড়াই করে তারপরে বীজগুলো আমাকে সংগ্রহ করতে হবে, রোদে শুকিয়ে, ঠিক আছে। তারপরে মানে এ গ্রেডের বীজগুলো আমাকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে। এরপর দেখো বীজের হার। বীজের হার বলতে কি বুঝেছে? বীজের হার হলো প্রতি 100টি বীজের মাঝে যদি সর্বনিম্ন 80টি বীজ থেকে তোমার চারা গজায় তাহলে ওটা হচ্ছে বীজের হার নির্ধারণ। মানে বীজ হার নির্ধারণটা এইভাবে করি, আমি বীজটাকে যদি বাজারজাত করতে চাই কিংবা এই বীজটা যদি আমি আমার জমিতে ফসল উৎপাদনের জন্য ব্যবহার করতে চাই কিংবা অন্যকে পরামর্শ দেই, তাহলে বীজ হার নির্ধারণ হবে আমার প্রতি 100 পিস বীজের মধ্যে যাতে মিনিমাম 80টা চারা গাছ জন্মায়, তাহলেই আমি বলবো আমার বীজটা ভালো বীজ। অর্থাৎ এই কারণে আমাকে কি করতে হচ্ছে, আমাকে কি করতে হচ্ছে 100টি বীজ প্রথমত কোনো একটি প্রাইমারি ফিল্ডে আমাকে চাষ করে দেখতে হবে যে এখান থেকে 80টি চারা গাছ জন্মায় কিনা। যদি জন্মায় তাহলে আমার বীজের হার ভালো এটা, এবং মিনিমাম 80টি আছে, দেন আমি এটা বাজারজাত করার জন্য আমি সাধারণত ডিক্লারেশন দিতেই পারি এবং আমি এটা নির্ধারণ করতেই পারি, ঠিক আছে। নির্বাচিত জমি প্রস্তুতকরণ। দেখো আমি বীজ জমি যখন নির্বাচন করব তখনই কিন্তু আমি নির্বাচিত জমিও প্রস্তুত করব। নির্বাচিত জমি প্রস্তুত করতে গেলে নির্বাচিত জমি প্রস্তুত আমি কিন্তু কি করলাম, বীজ জমি নির্বাচন করলাম, বীজ জমি অন্যান্য জমি থেকে আলাদা করলাম, বীজ সংগ্রহ করলাম, বীজের হার নির্ধারণ করলাম। এখন এই বীজগুলো কি করব, বীজগুলো মূল জমিতে, আমি আগেই বলেছি মূল জমিতে রোপণ করব। রোপণের পূর্বে এই জমিটাকে আমি প্রস্তুত করব, কি করব, আমি এখানে লাঙল দিব বা ট্র্যাক্টর দিব, তারপর সার দিব, তারপরে পানি দিব, দেন এটাকে সুন্দর করে একেবারে বীজ চারা রোপণের উপযোগী করে তারপরে আমি সেখানে চারাটা বা বীজগুলি রোপণ করব, ঠিক আছে। এই কারণে বলা হয়েছে বীজ জমি প্রস্তুতকরণ। এখন দেখুন এই দেখো বীজ জমি প্রস্তুতের পরে এরপরে দেখো আমি কি করলাম, এখানে আমি লাঙল দিয়ে এইখানে আমি কাদা কাদা করে জমিটাকে তোমার জৈব সার, তারপর তোমার রাসায়নিক সার দিয়ে একেবারে উপযোগী, হ্যাঁ, একেবারে চারা বপনের উপযোগী করে এবার দেখো আমি বীজগুলি বপন করছি। এই বীজটা বপনের সাথে সাথে এখান থেকে কী হবে, একেবারে রোগ মুক্ত এবং সচ্ছল আমার চারা জন্মাবে, ঠিক আছে। এরপর দেখো রোগিং বা বাসায়। দেখো বীজ বপনের পরে আমার ধান গাছ হলো, হ্যাঁ, আমি কি করলাম, এই ধান বীজ বপন করলাম। এবার ধান গাছ বড় হচ্ছে, যখন ধানের কুশি বের হচ্ছে তখন ধানের মাঝে মাঝে কিন্তু কি হচ্ছে, এখান থেকে আগাছা জন্মেছে। এই আগাছা রোগিং বলতে বোঝায় হলো যে একই সাথে ধান গাছের গোড়া যদি একই সাথে একটি বা দুইটি এর পরিবর্তে সর্বোচ্চ 3-4টি হয়ে যায়, তা 3-4টি গাছ একসাথে একই গোড়া থেকে পাল্লা দিয়ে ওঠে, তাহলে আমি অতিরিক্তগুলি ফেলে দেবো, এটা হচ্ছে রোগিং।
বা বাছাইকরণ, ঠিক আছে। একই সাথে যদি ওর ভেতরে খেতে বা ফসলি জমিতে যদি আগাছা জন্মায়, অর্থাৎ আগাছা ওইটা যেটা আমার কাঙ্ক্ষিত ফসলের বাইরে অন্য যত দামি গাছ থাকুক না কেন বা দামি অদামি যাই থাকুক না কেন, কাঙ্ক্ষিত ফসলের বাইরে অনাকাঙ্ক্ষিত যেটাই আসুক এটাই সাধারণত আগাছা, ঠিক আছে। তাহলে রোগিং বা এটা বাছাইকরণ বলতে আমি রোগিংয়ের সাথে কি করছি, আমি অতিরিক্ত কাঙ্ক্ষিত ফসলে যদি অতিরিক্ত গাছ থাকে সেটাও আমি ফেলে দিব, সাথে আমার আগাছাটাও বাছাই করে নিব, ঠিক আছে। তা না হলে কি হবে, আমার এই ফসলের জমিতে আমি যে ফার্টিলাইজার ইউজ করব, এই ফার্টিলাইজার সাধারণত আমার এই আগাছা বা অতিরিক্ত গাছগুলিও ভক্ষণ করে আমার পুষ্টিতে ঘাটতি ঘটাবে আমার এই অনাকাঙ্ক্ষিত ফসলি গাছগুলি, ঠিক আছে। সর্বশেষ আমি দেখো এরপর দেখো বীজ সংগ্রহ করছি। এবার দেখো ধান মিনিমাম 80% ধান পরিপক্ক হলে আমি ধান কর্তন করলাম। ধান কর্তন করার পর দেখো এই যে ধান ঝাড়াই হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ধান দেখো একটি ভদ্র মহিলা কুলাতে করে ধান নিচের দিকে ছেড়ে দিচ্ছে, তোমার চিটা খড়কুটা উড়ে উড়ে চলে যাচ্ছে এবং মূল ধানগুলো নিচে পড়ছে। এটা হচ্ছে বীজ সংগ্রহ করছি কিন্তু আমি, ঠিক আছে। এভাবেই কিন্তু বীজ সংগ্রহ করা হয়। এখন অত্যন্ত আধুনিক প্রযুক্তি বেরিয়েছে, সেগুলিও বড় কৃষকরা ব্যবহার করে। ছোট কৃষকরা এই ছোট ছোট মান্দাতার আমলের এই পদ্ধতি এখনও চালিয়ে যাচ্ছে, কিন্তু সাধারণত কৃষি সমবায়ের মাধ্যমে এটি কিন্তু এখন অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মারাই ঝাড়াই একেবারে মানে মেশিনের সাহায্যে এটা করেছে। এটা কিন্তু কৃষি সমবায় অর্থাৎ ছোট ছোট কৃষকরাও সমবায়ের মাধ্যমে ওই মেশিনটা ক্রয় করতে সক্ষম হচ্ছে এবং তারা এইভাবেই করে যাচ্ছে, ঠিক আছে। তো সমবায় যাদের সমবায়ের সদস্য না তারা কিন্তু আবার এই পদ্ধতিটা ব্যবহার করে যাচ্ছে। যাই হোক, এরপর দেখো পরিচর্যা, ঠিক আছে। পরিচর্যা আমরা ওইভাবেই করছি, ঠিক আছে। পরিচর্যার পরে আমি এটা বস্তাজাত করে আমি কি করব, আমি গুদামজাত করব, ঠিক আছে। সর্বশেষ দেখো সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, কারণ কি সুষম মাত্রায় সার প্রয়োগ না করলে সেটাও কিন্তু ক্ষতি আছে। দেখো এই যে একটা চিত্রে পরিচর্যার মাধ্যমে তোমার 7টি বিষয়ে আমরা আলোকপাত করেছি, যে 7টি বিষয় মাথায় রেখে কিন্তু আমরা ফসলি জমিতে পরিচর্যা করি। সর্বপ্রথম কি করি, সর্বপ্রথম সুষম মাত্রায় সার ব্যবহার, ঠিক আছে। এরপর কি হবে, জৈব সার প্রয়োগ। আমরা সাধারণত জানি যে মাটিতে আমাদের 2% জৈব সার থাকার কথা, ঠিক আছে, মাটিতে, কিন্তু সেটা কিন্তু এখন নয়। মাটি গঠনের উপাদান যদি আমি বলি, মাটি গঠনের উপাদান কি, মাটি গঠনের উপাদান কি, মাটি গঠনের উপাদান হচ্ছে জৈব অজৈব পানি এবং বায়ু, তাই না। 25% পানি থাকবে, ঠিক আছে। তারপরে তোমার জৈব সার থাকবে তোমার 5%, তোমার 45% থাকবে তোমার বায়ু, ঠিক আছে। তারপরে তোমার এবং জৈব অজৈব পানি এবং বায়ু দিয়ে তোমার মাটিটা গঠন হয়, ঠিক আছে। এখন তাহলে কি হচ্ছে, এখন তোমার এই জৈব সার কিন্তু আমাদের মাটিতে 5% থাকার কথা, কিন্তু এখন কোনো কোনো জায়গায় 2% আছে, কোনো কোনো জায়গায় তাও নাই। কিন্তু জৈব সার যদি মাটিতে না থাকে তাহলে মাটির উর্বরতা ঠিক থাকে না। তাহলে কি হচ্ছে, মাটিতে এই উর্বরতা ধরে রাখার জন্য বা বাড়িয়ে দেওয়ার জন্য জৈব সার আমাদেরকে প্রয়োগ করতেই হচ্ছে, ঠিক আছে। আর সুষম কথাটা যখন চলে আসে মাথায় রাখতে হবে, সুষম ওই জিনিসটাকে বলা হবে যেখানে খাদ্যের সকল উপাদানগুলো সঠিক পর্যায়ে থাকে, সকল উপাদানগুলো খাদ্যে যেখানে থাকবে সেটাই কিন্তু সুষম হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন কি যাচ্ছে, এরপর আছে তোমার প্রয়োজন মতো সেচ দেওয়া। প্রয়োজন মতো সেচ দিতে হবে। তুমি প্রয়োজনের বাইরে সেচ দিলে গাছের গোড়া পছন্দ করবে। আবার যদি প্রয়োজনের সময় তুমি যদি সেচ না দাও তাহলেও সেখানে পানির শূন্যতায় তোমার ধান গাছগুলো তোমার ঝলসে যাবে, ঠিক আছে। সেচটা কি, সেচটা হলো জমিতে প্রয়োজনের পানি দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে সেচ। আচ্ছা, তাহলে এ কারণে সেচের অতিরিক্ত পানিগুলো যাতে আমার নালা দিয়ে বেরিয়ে যেতে পারে, অতিরিক্ত পানি নালা দিয়ে বেরিয়ে যেতে পারে, তার কারণে নিষ্কাশন ব্যবস্থাও থাকবে, এটাকে সেচ নালা বলে, ঠিক আছে।
আচ্ছা, আগাছা পরিষ্কার করতে হবে, তা না হলে কি হবে, ওই যে তুমি সার প্রয়োগ করলে তাহলে এই আগাছাগুলো ভক্ষণ করে তোমার কাঙ্ক্ষিত ফসলে পুষ্টি ঘাটতি দেখা দেবে। ঠিক আছে, এই কারণে তোমাকে আগাছা পরিষ্কার করতে হবে। জমিতে রোগ ও পোকামাকড় আসতে পারে, পোকামাকড় দমন করার জন্য তোমাকে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে হবে, অনুমোদিত রাসায়নিক সার। কিন্তু এখানে অননুমোদিত সার ব্যবহার করলে অবশ্যই তোমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। সারের উফরি প্রয়োগ, দেখো সারের উফরি প্রয়োগ এখানে আমি কিন্তু ওই যে তুমি দেখছো উফরি প্রয়োগ করছে না, সেখানে কিন্তু এখানে ধানের গোড়ায় গোড়ায় পুঁতে দিচ্ছে, এটা কিন্তু গুটি ইউরিয়া বলে, ইউরিয়া সার এটা। হ্যাঁ, ইউরিয়া সার কিন্তু যেগুলি ইউরিয়া প্রকৃত, এটা কিন্তু ছিটিয়ে উফরি প্রয়োগ করা, যেটা গুটি ইউরিয়া, এটা কিন্তু মাটিতে পুঁতে দিতে হয়, প্রতি 4 গোছায় একটি করে পুঁতিয়ে মাটিতে দেয়, তাহলে কিন্তু এটা সুষমভাবে সব দিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, দেখো এখন ফসল বীজের গুরুত্ব। ফসল বীজের গুরুত্ব আমরা কি বলছি, ফসল বীজ উৎপাদনের মৌলিক উপকরণ। ঠিক আছে, ফসল বীজ মানুষ সহ পশু পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। বিশুদ্ধ ফসল বীজ রোগ, পোকামাকড় ও আগাছা বিস্তার রোধ করে। ফসল বীজের মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। ফসল বীজের মাধ্যমে উদ্ভিদের বংশধারা টিকে থাকে। কোনো কোনো বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ফসল বীজ অনেক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে বংশ বিস্তারক উপকরণের একটা গুরুত্ব থাকবে। বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব কি, অধিকাংশ ফসলের বংশ বিস্তার বীজ দ্বারা সম্ভব হয় না, বা সম্ভব হলেও দীর্ঘ সময়ের ব্যবধানে ফলন পাওয়া যায়। কি হচ্ছে, আবারও দেখো, আমি আবারও বলছি, অধিকাংশ ফসলের বংশ বিস্তার বীজ দ্বারা সম্ভব হয় না, বা সম্ভব হলেও দীর্ঘ সময়ের ব্যবধানে ফলন পাওয়া যায়। অর্থাৎ অধিকাংশ ফসল বীজ দ্বারা সম্ভব হচ্ছে না, যদি হয় সেটা কিন্তু দীর্ঘ সময়, সেটা সময়টা বেশি সময় বেশি খাপন হয়, যার কারণে আমরা কিন্তু এখন কি করছি, একটা সময় ছিল এই দেশের ফসলি জমিগুলো বছরে একবার ব্যবহার হতো, এখন কিন্তু ওই জমিগুলো বছরে 3বার ব্যবহার হয়, কেননা আমাদের কিন্তু এখন হাইব্রিড সময়, অর্থাৎ ফসলের হাইব্রিড চাষটা আমরা করি, উন্নত জাতের উপসি ফসলের ব্যবহার করি, তা না হলে কি হচ্ছে, আমাদের কিন্তু দিন দিন দেশের জনগণের সংখ্যা, জনগণ বেড়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, কিন্তু আমরা জমি কিন্তু ফসলি জমি যেভাবে কমছে, অন্যদিকে আমাদের মানুষের সংখ্যা অর্থাৎ জনগণ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এদের খাদ্যের যোগান দিতে গেলেও আমাদেরকে অবশ্যই ত্রিফসলি চাষের জমিকে আওতা নিয়ে আসতে হবে, সকল জমিকে। ঠিক আছে, সকল ফসল জমিকে ত্রিমুখী চাষের আওতায় আমাদেরকে আনতেই হবে। সে কারণে অবশ্যই আমাদেরকে হাইব্রিড বা উচ্চ ফলনশীল জাত ব্যবহার করতেই হবে। ফসল দ্রুত পাওয়ার জন্য বংশ বিস্তারক উপকরণ তথা কৃষিতাত্ত্বিক বীজের বিকল্প নাই। কারণ কি, কৃষিতাত্ত্বিক, দেখো আমি আগেই বলেছি যে উদ্ভিদতাত্ত্বিক বীজ একটু দীর্ঘ সময় নেয়, কৃষিতাত্ত্বিক বীজ কিন্তু এটা নেই। আমরা এই কারণে অনেক সময় দেখো এখন ম্যাক্সিমাম কলমের চাষ চলে আসছে, ম্যাক্সিমাম জায়গায় এখন কিন্তু কলম, দেখো আম বলো, আপেল বলো, তোমার ফলমূল, তোমার এখন ছাদ বাগান বলো, সমস্ত জায়গায় কিন্তু এখন নার্সারি থেকে কি কলমের চারাগুলোই কিনে কিনে আমরা সাধারণত চাষ করছি। ঠিক আছে, কারণ এটা দ্রুত ফল দেয়, কারণ এতে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, পাতা, শিকড়, কুড়ি ইত্যাদি ব্যবহার করে বংশ বিস্তার করা হয় বলে মাতৃগুণ এটা বজায় থাকে। মাতৃগুণ মানে কি, এটা আমি যেমনটা দেখে আকৃষ্ট হয়েছি তেমনটিই পাওয়া যায়, যেটা উদ্ভিদতাত্ত্বিক বীজে হয় না। একই গাছে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়। মিষ্টি ও টক কুল একই গাছে এবং লাল, হলুদ, কালো, সাদা ফুল একই গোলাপে গাছে ফোটানো সম্ভব হয়। অর্থাৎ কলমের চাষে দেখো একটি কুল গাছে একটি ঢালে মিষ্টি কুল হচ্ছে, অন্যটি ঢালে তোমার টক কুল হচ্ছে। যে গাছটা ছিল ওই গাছে আগের কুল যেটা হচ্ছে সেটা হচ্ছেই আমার অন্য কোথাও আমি ঘুরতে গিয়ে দেখলাম যে আমার সেখানে ওইখানে একটি কুল গাছ, ভালো কুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, আমি আকৃষ্ট হয়েছি, আমি সেখান থেকে একটি ঢাল কলম করে নিয়ে এসে আমার এই যেটা আমার কুল গাছ, ওই কুল গাছের একটি ডাল কেটে আমি যদি এখানে কলম করে দিই, তাহলে কিন্তু এই ডালটা বড় হয়ে যেই ফলটা আসবে সেটা কিন্তু আমার ওই আকৃষ্ট হওয়া কুলের একই কুল জাত। ঠিক আছে, এটা কিন্তু কলমের মাধ্যমেই সম্ভব, অর্থাৎ এটা কিন্তু কৃষিতাত্ত্বিক বীজ। এছাড়াও এই উপকরণ ব্যবহার করে বীজবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অল্প সময়ে কম খরচে ফুল ফল দুটি পাওয়া যাবে একমাত্র কৃষিতাত্ত্বিক বীজে। দেখো আমরা একবার মূল্যায়নে চলে আসি।
তোমরা এত সময় কি শিখলে? এই মূল্যায়নে প্রথমে প্রশ্ন থাকবে যে উদ্ভিদের বংশ রক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম কি? সঠিক উত্তরটি আমরা বাছাই করে নেব। ঠিক আছে, আমি আবারও বলছি, উদ্ভিদের বংশ রক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম কি? কি হতে পারে? দেখো, মাটি? না। দেখো, পানি? না। আলো? না। তিনটি ক্রসিং আছে, অবশ্যই তাহলে ডেফিনেটলি বীজ চলে আসে। বীজ একটা বাকি রইলো আমাদের কাছে, কি বীজ? দেখি বীজ যে কি বলে, বীজ। দেখো, রাইট। তাহলে উদ্ভিদের বংশ রক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম বীজ। ঠিক আছে, প্রশ্ন দুইয়ে চলে যাই। প্রশ্ন দুইয়ে কি রইল? উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বকে বলা হয় কি? দেখি, 1 নম্বর না, দেখি 2 ও 3 না, দেখি 1 ও 3 না, তাহলে ডেফিনেটলি 1, 2, 3, রাইট। রাইট, 1, 2, 3 কি বলছে? উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বকে বীজ বলা হয়। ফসল বীজ, প্রকৃত বীজ, উদ্ভিদতাত্ত্বিক বীজ। ফসল বীজ, প্রকৃতি বীজ, উদ্ভিদতাত্ত্বিক বীজ। তাহলে কি হচ্ছে? এগুলো সবই উদ্ভিদ বীজ। ওকে, তাহলে তোমাদের এই যে ক্লাসটি করলে, যে ফসল উদ্ভিদের বংশ বিস্তারকের যে বিষয়টা তোমরা এই দীর্ঘ সময়ে, এই স্বল্প সময়ে জানলে, তাহলে তোমাদের অবশ্যই একটি মূল্যায়নের পরে বাড়ির কাজও করতে হবে, যেহেতু আমাদের আগামী ক্লাসে তোমাদেরকে এর আউটপুট আমি নিব তোমাদের কাছ থেকে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসের জন্য তোমাদের আর বাড়ির কাজটা থাকবে হলো যে সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। আমি আবারও বলছি, সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। কেন? এটা তোমরা অবশ্যই অনুধাবন করবা। এটাই তোমাদের সৃজনশীলতা। এটা তোমরা অনুধাবন করে তোমরা খাতায় লিখে রাখবে। আমি আগামী ক্লাসে তোমাদের আউটপুটটা আমার মেসেঞ্জারে তোমরা এটা দিবে। দেন আমি তোমাদের পরবর্তী ক্লাসে আবারও নেক্সট তোমাদের যে ক্লাসটি আমি নিব, এই ক্লাসের পরেই তোমাদেরকে আমি এর এইটার সমাধান দিয়ে নেক্সট ক্লাসে যাবো। সেই নেক্সট ক্লাসটা তোমরা মাছের পুকুরের উপরে তোমাদেরকে একটি প্রস্তুতি নিয়ে রাখতে বলছি। ওই মাছের পুকুরের উপরেই তোমাদেরকে আমি নেক্সট ক্লাসটা নিব। সো নেক্সট ক্লাসে নেওয়ার পূর্বে আমি কিন্তু তোমাদের কাছ থেকে এই আউটপুটটা আমি সকলের কাছ থেকে নিব, এবং ডেফিনেটলি প্রত্যেককে আমি এর মূল্যায়ন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেওয়ার মতো ধন্যবাদ জানাবো হচ্ছে লাস্টে এসে থেকে। তো তোমরা আশা করি আমার স্লাইডগুলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এত সময় অত্যন্ত সুন্দর করে অনুশীলন করেছো, বুঝতে পেরেছো। আমিও তোমাদের কাছে আশা রাখছি যে তোমরা প্রত্যেকটা দিনই যে যে ধর্মের আছো সেই ধর্মের অনুসারে তোমরা বাসা বাকি দিনগুলি অতিবাহিত করবে, এবং প্রত্যেকেই বাবা মার কথা অনুযায়ী চলবে। কোনোভাবেই তোমরা অনৈতিক কোনো কাজে নিজেদেরকে ইনভলভ করবে না, কারণ এই দীর্ঘ সময় আমরা যে একটা মহামারী, একটি কঠিন একটি ক্রাইসিস মুহূর্ত অতিক্রম করছি, এটাকে একটু তোমরা বুঝতে চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে যে দিক নির্দেশনাগুলো বারবার দেই, তোমরা সেগুলোই ফলো করবে, এবং আমাদের প্রতিষ্ঠানের সকল টিচারের যে নির্দেশনাগুলি আছে, যে যেই ক্লাসে সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ রাখবেন, ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ রাখবে সর্বক্ষণে। আমি তোমাদেরকে একটি অনুরোধ রাখবো, তোমরা নিজ প্রয়োজনে, অতীব প্রয়োজনে যদি বাইরে যাও, অবশ্যই মাস্ক পরবে। মাস্ক ছাড়া কেউ কিন্তু কখনো বাইরে যাবে না। পরিবারের সকলকে উৎসাহিত করবে, এবং তোমার টেক্সট বুকটা অন্তত, তোমাদের সিলেবাসটা অন্তত বইয়ের সাথে থাকবে। সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে একেবারেই রুটিন অনুযায়ী চলাফেরা করার জন্য সকলকে উৎসাহিত করবে। আল্লাহর মধ্যে সকলে ইনশাআল্লাহ সকলকে আল্লাহ তাআলা এই মহামারী থেকে সকলকে ভালো রাখুন, এই কামনা করছি। সকলের প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।